হচ্ছে কি খোকন ভাই সম্পর্কে একটু কিছু তার সম্পর্কে এক্সপ্লেইন করা বা তার কাজ নিয়ে বলা এটা অনেক টাফ। কারণ সে অনেক বড় মাপের একজন ডিরেক্টর। আমি যদি বলি বিশ্বমানের বা আমাদের উনি যদি বাংলাদেশে না হয়ে অন্যান্য দেশে হতো, হলিউডে হতো, তা আমার মনে হয় সেই মাপের ডিরেক্টর সে। তো আমার কাছে তাকে একটা ম্যাজিশিয়ান হচ্ছে ভন্ড যে রিলিজ হলো তার সেম উইকে খোকন ভাই আমাকে 4টা ছবিতে সাইন করিয়েছিল পরপর। আচ্ছা আচ্ছা। তো সেই ছবিগুলো আনফরচুনেটলি করা হয়নি। তো এটা কি বলবো, আমার লাইফের সবচেয়ে বড় একটা মিস্টেক আমি বলবো। যাদের সাথে কাজ করেছি একদম মানে নরমাল হাই হ্যালো। আমার অনেক গল্প হতো মিশা ভাইয়ের সাথে, মিশা সওদাগর হতো, এটিএম আঙ্কেলের সাথে হতো, এমনি হিরোদের সাথে বা হিরোইনদের সাথে জাস্ট হাই হ্যালো এই পর্যন্তই। যেটা আপনি বললেন যে ইমোশনের কারণে আমি স্টিল নাও এখনো আমি অনেক ইমোশনাল। আমি মাঝে মধ্যে খুব ট্রাই করি না এখন আমি অনেক প্র্যাকটিক্যাল হব, আর একটু স্ট্রং হব, মেন্টালি স্ট্রং হব, তো ঘুরায় ফিরে একই জায়গায় এসে করি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তানভীর তারেক। তানভীর তারেক শোতে আজ স্পেশাল গেস্ট, যেহেতু প্রবাস জীবনে থাকেন এবং তার প্রতি মোহবিষ্ট অনেকেই যারা 90 দশকের সিনেমার দর্শক, মিড 90s, তাদের কাছে ভীষণ প্রিয় একটি নাম। ইনফ্যাক্ট আমার প্রিয় এই কারণে যে আমার সবচেয়ে প্রিয় নির্মাতা যিনি শহীদুল ইসলাম খোকন, তার সবচেয়ে প্রিয় নায়িকা তিনি ছিলেন অভিনেত্রী তামান্না। তার সাথে আজকে কথা বলবো। চলচ্চিত্রে একটা পর্যায়ে যায় এবং চলচ্চিত্রের গোল্ডেন টাইম গিয়েছে, সেই গোল্ডেন টাইমের অনেকখানি দেখেছেন। এরপরে ভাঙা গড়া, নিজের জীবন, সংসার, চলচ্চিত্রকে এখন কিভাবে দেখছেন, সবকিছু মিলিয়েই আমি আজকে প্রসঙ্গ টানবো আমার তানভীর তারেক শোতে। আমি স্বাগত জানাচ্ছি তামান্নাকে, অভিনেত্রী তামান্নাকে। তামান্না, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? বহুদিন পর, বছর পর। বহুদিন পর। সর্বশেষ আমরা একটা টিভি ইন্টারভিউ করেছিলাম 21 টেলিভিশনে। আওলাদ ভাই ছিলেন, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে আছে। আওলাদ ভাই আজকে পৃথিবীতে নাই। 2টা প্রোগ্রাম করা হয়েছিল মনে হয়। রাইট রাইট রাইট। সো এইভাবে একটু শুরু করি যে ধরেন আমি যে ভূমিকাটা দিলাম শহীদুল ইসলাম খোকন, খোকন ভাইয়ের সাথে আসলে মূল পরিচয়, প্রথম পরিচয়ের প্রসঙ্গটা একটু, ওই গল্পটা একটু নিয়ে আমি আড্ডাটা শুরু করতে চাই। আমি যে আমার ফার্স্ট মুভি তো হচ্ছে তেজপুত্র শুটিং করা। তো ওখানে ডান্স ডাইরেক্টর যিনি ছিলেন খোকন ভাই, তো ওনার মাধ্যমে উনি গিয়ে শহীদুল ইসলাম খোকন ভাইকে আমার কথা বলেছিলেন। দেন ওভাবেই কন্ট্যাক্টটা হওয়া আর কি। তারপরে খোকন ভাই আমাকে ফোন করলো, তারপরে ছবির অফার দিল। তো না বুঝতে বুঝতেই হ্যাঁ বলে দেওয়া, আর সঙ্গে সঙ্গে আমার শুটিং শুরু হয়ে গেল, কাজ শুরু হয়ে গেল। এই তো। অন সেট শহীদুল ইসলাম খোকন ভাইকে আপনি কেমন, মানে এর আগে কি কেমন শুনেছিলেন, অন দ্য সেট কিভাবে কেমন মানুষটাকে দেখলেন, এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? নতুন, আপনিও নতুন। হ্যাঁ, আমার যেটা মনে হয়েছে, খোকন ভাই যে ডিরেকশনটা দেয়, তো এটা হচ্ছে মানে কি বলবো, বিশ্বমানের ডিরেকশন। কারণ উনি যখন স্ক্রিপ্ট তো লেখা থাকে একটা, তো উনি স্ক্রিপ্টটা পড়ে এবং উনি স্ক্রিপ্টের বাইরেও অনেক কিছু নিজেই অ্যাড করে। তো তারপরে দেখা যায় যে জিনিসটার রেজাল্ট একটা পুরো অন্যরকম একটা রেজাল্ট আসে। তো আর হচ্ছে কি খোকন ভাই সম্পর্কে একটু কিছু তার সম্পর্কে এক্সপ্লেইন করা বা তার কাজ নিয়ে বলা এটা অনেক টাফ। কারণ সে অনেক বড় মাপের একজন ডিরেক্টর। সে একদম আমি যদি বলি বিশ্বমানের বা আমাদের উনি যদি বাংলাদেশে না হয়ে অন্যান্য দেশে হতো, রাইট, লাইক হলিউডে হতো, তা আমার মনে হয় সেই মাপের ডিরেক্টর সে। তো আমার কাছে তাকে একটা ম্যাজিশিয়ানের মতো লাগে। আচ্ছা আচ্ছা। তার সাথে কতগুলো ছবি করা হয়েছে তামান্না আপনার? তার সাথে তো এই যে ভন্ড হলো, তো তারপরে আসলে একটা ঘটনা ছিল, সেটা অনেকেই জানে না, আমি আজকে আপনার প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই যদি প্লিজ প্লিজ। সেটা হচ্ছে ভন্ড যে রিলিজ হলো তার সেম উইকে
খোকন ভাই আমাকে 4টা ছবিতে সাইন করিয়েছিল পরপর। আচ্ছা আচ্ছা। তো সেই ছবিগুলো আনফরচুনেটলি করা হয়নি। তো এটা কি বলবো, আমার লাইফের সবচেয়ে বড় একটা মিস্টেক আমি বলবো। আপনার এন্ড থেকে করা হয়নি নাকি কোনোভাবে বাদ দেওয়া হয়েছে আপনাকে সেরকম? হ্যাঁ, না, এটা খোকন ভাইয়ের সাইড থেকে একেবারেই না। এটা আমার একটা পার্সোনাল কিছু কারণ ছিল, আমি করতে পারিনি আসলে। ওকে। হ্যাঁ, তো আমি অনেক রিগ্রেট করি সেটা। কারণ আমার কাছে মনে হয় আমি যদি ওই ছবিগুলা করতাম, দেন আরো ছবি তো পরে করেছি, বাট অনেক কিছু করতে পারতাম, অনেক দূর যেতে পারতাম, কিন্তু নিজে থেকেই সরে আসতে হয়েছে বিভিন্ন কারণে। মানে এই কারণগুলো আমি সামনে আনি, আমার প্রাইভেট লাইফ সামনে আমি, তাহলে দেখা যাবে আমি ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হয়ে গেলাম। তার মানে খোকন ভাইয়ের সাথে কাজ করা যাবে না এরকম একটা অব্লিগেশন ছিল আপনার জীবনে ওই সময়, সেজন্য অন্যের কাজ করেছেন ঠিকই, কিন্তু খোকন ভাইয়ের সাথে কাজ করতে পারেননি, এই তো ঘটনাটা? হ্যাঁ, কিছুটা ওরকমই ছিল ওই মুহূর্তে। কিন্তু আচ্ছা, আচ্ছা। আবার আমার যে বাংলাদেশ থেকে চলে আসার ঠিক হ্যাঁ। আগে লাস্ট মুভি যেটা, হুম। সেটাও খোকন ভাইয়েরই ছিল। ফার্স্ট মুভি খোকন ভাইয়ের, লাস্ট মুভিটাও খোকন ভাইয়ের ছিল। তো তখন একটা জাস্ট আমাদের রিলেশনটা কিছুটা ঠিক হয়ে আসে। আমাদের রিলেশন কখনই খারাপ ছিল না, এটা আমি Okay. বলবো না। তো কিছু কিছু কারণে, তো কারণগুলো আমি বলতে চাচ্ছি না, বলবো নেক্সট টাইম আপনার প্রোগ্রামে হয়তো বলবো। এবার একটু আস্তে ধীরে আগাই। আস্তে ধীরে, আচ্ছা। হ্যাঁ, মুখোশধারী ছবিটা করা হলো। তো জি। সেটার ওটাই লাস্ট, ওটাও তো আমি কাজ করলাম, তারপরে তার খোকন ভাইয়ের সাথে দেখা হয়নি। রাইট। আমি একটু শুনতে চাই যে ভন্ড ছবির যে সাকসেসটা, হুম। এইটা কি কেমন উপভোগ করেছিলেন ওই সময়? এবং ওই সময় তো একদম খুব গোল্ডেন টাইম, অনেকে তুমুল প্রতিযোগিতা চলছে, অনেকগুলো স্টার সুপারস্টার চলছে। সেটাই। তো ওই সময় কেমন আপনার অনুভবটা কেমন হয়েছিল? ভন্ড যখন রিলিজ হলো, যেদিন রিলিজ হচ্ছে আমি ঘুমাচ্ছিলাম বাসায়। আসলে কি আমি ওইভাবে তো ওই জাস্ট আমি সুইডেন থেকে গেলাম, তেজপুত্র শুটিং করলাম, করতে করতে আবার ভন্ডের অফার চলে আসলো, সেটা শুটিং শুরু করলাম। আমার কাছে পুরো জিনিসটা মানে অনেক একটা ফ্যান্টাসি, একটা ঘোলা ঘোলা টাইপের জগৎটা ছিল। দেন আচ্ছা। ভন্ড যখন রিলিজ হলো, তখন ঘুমাচ্ছিলাম, তখন আমাকে, আমার মনে আছে, ফরিদা আঙ্কেল ফোন করেছিল। তো আচ্ছা। বলতেছে, জানো তুমি ঘুমায় আছো, তোমার ছবি তো সুপার হিট, বের হও ছবি দেখো। তারপরে আচ্ছা। যখন আমি হলে গেলাম, হলে খোকন ভাই আমাকে সাজেস্ট করেছিল যে তুমি একটু বোরখা বা একটা কিছু শাল দিয়ে ঢেকে আসো। তারপরে যখন হলে গেলাম, যাওয়ার পরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার চোখ দেখে দর্শক চেনা শুরু করলো। চোখ তো দেখেই? চোখটা দেখে, আমার শুধু চোখ খোলা আচ্ছা। ছিল। আচ্ছা। তারপরে এমন সিচুয়েশন হলো যে ওখানে হলের মধ্যে আমি ঢুকতে পারছিলাম না, পুলিশ এনে ক্লিয়ার করে আমাকে ঢুকানো হয়েছে। তো তারপরে আমি বুঝতে পারলাম, ও মাই গড, এটা কি! মানে ওটা ডাইজেস্ট করতে অনেক সময় লেগেছে। বলা হয় যে তামান্নার যে পরিমাণ সাকসেস ওই সময় ছিল, ইনফ্যাক্ট যতটা সম্ভাবনা ছিল, গণমাধ্যম ঠিক আপনার সাথে ওইভাবে ঠিক নাকি পোট্রে করতে পারেনি বা চায়নি, বা অন্য অনেকের প্ররোচনায়। ব্যাপারটা কি সঠিক? এখন কি বলা যায় সাহস করে? উম আসলে না, কারণ আমি কাজ খুব একটা বেশি করিনি। কিন্তু দর্শকদের অনেক ভালোবাসা, অনেক রেসপেক্ট পেয়েছি। এটা আমি মানে আমাকে বলতেই হবে। বাট আমার কাজ না করার পেছনে ওই যে বললাম প্রাইভেট আমার পার্সোনাল কিছু কারণ ছিল। হুম, তো হুম, হুম। ওটার এত মানে জিনিসগুলো এত বেশি ক্রিটিক্যাল ছিল যে ওটা ওভারকাম করে সবকিছু করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। মানে আমার স্মুথ ছিল না ওয়েটা, একেবারেই না। তার মানে আপনি প্রচন্ড পরিমাণে ইমোশনাল, এবং ইমোশনটা আপনার ক্যারিয়ারে অনেক ক্ষতি করেছে। ও মাই গড! ইমোশনাল ফুল যাকে বলে। 100%। আহ, তার মানে আপনাকে এক্সাক্টলি যেটা আপনি বললেন যে ইমোশনের কারণে আমি স্টিল নাও এখনো আমি অনেক ইমোশনাল। আমি মাঝে মধ্যে খুব ট্রাই করি, না এখন আমি অনেক প্র্যাকটিক্যাল হব, আর একটু স্ট্রং হব, মেন্টালি স্ট্রং হব। তো ঘুরায় ফিরায় একই জায়গায় এসে স্টে করি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো লাইফে রিক্রিয়েটের কথা বললেন। তারপরও আপনার ব্যক্তি জীবনে আপনি অল্প কিছু ছবি করে যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছেন, সে জায়গায় তো অবশ্যই একটা শুকরিয়া আপনি দর্শকদের দিতে পারেন, এবং থ্যাংকস তো অনেক দিতে পারেন শুক্রিয়া। অবশ্যই। আশপাশের কলিগদের সাথে আপনার সম্পর্কগুলো কেমন ছিল? তারা কিভাবে আপনার সাকসেসটা রিসিভ করতো?
আম আসলে কি আমি তো কাজ করেছি। তো ওই টাইমটা আমি আসলে অনেক বেশি মিশতেন না চুপচাপ ইন্ডাস্ট্রি ছিলাম। কারোর সাথে? না মিশার খুব ইচ্ছে ছিল। ওইগুলো মানে আমাকে আমি বললাম না আমার প্রাইভেট লাইফটা অনেক একটা কনফিউজিং একটা ক্রিটিক্যাল লাইফ ছিল। তো অনেক কিছুর মধ্যে করতে গেলে অনেক রকম বাধা আসতো। তারপরে মেন্টালি অনেক প্রেশার আসতো। তো হুম, যার কারণে মানে আমি ইজি হয়ে আমার মতো করে আমি কারো সঙ্গে ওইভাবে কমিউনিকেট করতে পারতাম না। তো যাদের সাথে কাজ করেছি একদম মানে নরমাল হাই হ্যালো। আমার অনেক গল্প হতো মিশা ভাইয়ের সাথে। মিশা আচ্ছা, সওদাগরের আচ্ছা। হতো। এটিএম আঙ্কেলের সাথে হতো। আম এমনি হিরোদের সাথে বা হিরোইনদের সাথে জাস্ট হাই হ্যালো এই পর্যন্তই।